Hello aspirants, this is the last class of revision series যেখানে আমরা WBSLST নিউট্রিশনের একদম যে শেষ ইউনিট রয়েছে, শেষ চ্যাপ্টার রয়েছে ইউনিট 10 সেটা আলোচনা করব, যেখানে মূলত কিছু মেটাবলিক সিনড্রোম নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে ওখানে হেডিংও সেইভাবে নেই, আন্ডার টপিক কিছু রয়েছে, তো ওটার নাম আমরা দিতে পারি যে ডায়েট ইন মেটাবলিক সিনড্রোম। ডায়েট ইন মেটাবলিক সিনড্রোম। এবার প্রশ্ন হচ্ছে মেটাবলিক সিনড্রোম বলতে মূলত কি বোঝায়? মেটাবলিক সিনড্রোম কোনো একটা না, এটা আমরা বলতে পারি সমষ্টি। সমষ্টি কিসের? যেরকম আমরা বলতে পারি করোনারি ডিজিজেস, ঠিক আছে, তার সাথে সাথে ডায়াবেটিস, ওকে, এবং এমন কিছু স্বাস্থ্য অবস্থা, এমন কিছু স্বাস্থ্য অবস্থা যা কিনা জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয়, জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয়। এবার ঝুঁকি কখন বাড়াবে? যখন আনট্রিটেবল অবস্থায় থাকবে, যখন আনট্রিটেবল অবস্থায় থাকবে, ওকে। এবার এই যে মেটাবলিক সিনড্রোমের ক্ষেত্রে কিছু প্যারামিটার্স রয়েছে, যে প্যারামিটার্স গুলো মূলত আগামী যে টপিকগুলো আমরা আলোচনা করব সেখানে টুকটাক থাকবে। কি কি? ফার্স্টে এক পাশে আমরা লিখলাম উপাদান, আর এক পাশে লিখলাম হচ্ছে যেটা কাট অফ ভ্যালু, বা যেটাকে বলা হয়, যেটার উপর বেস করে আমরা ডিটারমাইন করব যে কতটা বেশি রয়েছে কতটা কম রয়েছে। প্রথমে যদি আমরা উপাদানের মধ্যে লিখি সেটা হচ্ছে ওয়েস্ট সারকামফারেন্স। ওয়েস্ট সারকামফারেন্স যেটা পুরুষদের ক্ষেত্রে কত? পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 102 সেন্টিমিটারের বেশি যদি হয় তখন সেটা প্রবলেমেটিক, এবং মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে যদি 88 সেন্টিমিটারের বেশি হয় তখন সেটা ঝুঁকিপূর্ণ। তারপর হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে কি? ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে যদি 150 মিলিগ্রাম পার ডিএল রক্তে যদি হয় তাহলে সেটা ঝুঁকিপূর্ণ। আর আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার যদি আমরা দেখি যে 130 এমজি, সরি, এমএম অফ এইচজি হয়, যেটা কি সিস্টোলিক বিপি, আর যদি 85 এমএম এইচজির উপরে ডায়াস্টোলিক বিপি চলে যায় তাহলে সেটা ঝুঁকিপূর্ণ। আর একটা হচ্ছে ফাস্টিং গ্লুকোজ। পিপি গ্লুকোজের থেকেও ফাস্টিং গ্লুকোজের মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফাস্টিং গ্লুকোজ, ফাস্টিং গ্লুকোজ কত বলছে? যদি 100 মিলিগ্রাম পার ডিএল এর ক্ষেত্রে চলে যায় তাহলে সেটা ঝুঁকিপূর্ণ। এবার আমরা কোলেস্টেরলের ক্ষেত্রে জানি খারাপ কোলেস্টেরল রয়েছে, ভালো কোলেস্টেরল রয়েছে। এবার যেটা ভালো কোলেস্টেরল তার মান কত থাকা উচিত? ভালো কোলেস্টেরল মানে কি? আমাদের এইচডিএল কোলেস্টেরল, এর মান কত থাকা উচিত? যদি আমরা পুরুষদের ক্ষেত্রে দেখি তাহলে সেটা ওই 40 মিলিগ্রাম পার ডিএল, আর যদি ফিমেলদের ক্ষেত্রে দেখি, মানে থাকা উচিত মানে যদি তার কমে যায় তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। যদি মেলসদের ক্ষেত্রে 40 মিলিগ্রামের নিচে নেমে যায় তাহলে সেটা ঝুঁকিপূর্ণ, যদি ফিমেলসদের ক্ষেত্রে 50 মিলিগ্রামের পার ডিএল এর নিচে নেমে যায় তাহলে সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ। এই উপরের প্রত্যেকটা নাম কিন্তু ঝুঁকিপূর্ণ। কিসের জন্য? এই রেঞ্জগুলো যদি ডেটোরিয়েট করে যায় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এবার মনে হতেই পারে যে এইচডিএল এর ক্ষেত্রে কেন লেস দ্যান লিখলাম, বাকিগুলোর ক্ষেত্রে গ্রেটার দ্যান ছিল, কারণ এইচডিএল থাকা ভালো, কিন্তু যখন সেটা থাকবে না তখন তো সেটা ঝুঁকিপূর্ণ হবে, তাই যখন কমে যাচ্ছে দ্যাটস ওয়াই এখানে লেস দ্যান সাইন দেওয়া হয়েছে। প্রথম যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে ডায়াবেটিস।
বা মধুমেহ। ডায়াবেটিস বা মধুমেহ। এই ডায়াবেটিস কি? ডায়াবেটিস বা আমরা যেটাকে কি বলে থাকি, ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস মেলাইটাসকেই আমরা সাধারণভাবে ডায়াবেটিস নামে পরিচয় দিয়ে থাকি। এটা কার মেটাবলিজমের একটা রেসিপ্রোকাল হিসাবে আমরা দেখি? কার্বোহাইড্রেট মেটাবলিজমের। কার্বোহাইড্রেট মেটাবলিজমের। এবং এই কার্বোহাইড্রেট মেটাবলিজমের ত্রুটিপূর্ণ বিপাকের জন্য কোন অবস্থা ক্রিয়েট হয়? হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া। ওকে, এই হাইপারগ্লাইসেমিয়া কন্ডিশন ডেভেলপ হয়। এটা হচ্ছে মূল কার্বোহাইড্রেট মেটাবলিজমের জন্য, বাট এর অ্যাসোসিয়েটেড যে ফ্যাট এবং প্রোটিন মেটাবলিজম রয়েছে তারাও কিন্তু একটা আনুষঙ্গিক রোল প্লে করে থাকে। এবার এই হাইপারগ্লাইসেমিয়া কি কারণে হচ্ছে, এবং এই ডায়াবেটিসের ক্ষেত্রে আর একটা নামও মোস্ট পপুলার, দ্যাট ইজ ইনসুলিন। কারণ ইনসুলিনের কাজ কি? এই হাইপার কন্ডিশনটাকে কমাতে সাহায্য করে। কিন্তু যখনই সেটা হবে না, তখনই এই প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হবে। এবার আমাদের ইন্ডিয়ার যে প্রিভ্যালেন্স রেটটা সেটা কিন্তু খুব মারাত্মক। খুব মারাত্মক যদি আমরা বলি, এবং মানে একটা স্বাভাবিকভাবে যদি গবেষণা করা হয়, গবেষণা করে দেখা গেছে যে প্রি ডায়াবেটিস, মানে আর এক পা দিলে ডায়াবেটিক হয়ে যাবে, প্রি ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু প্রচুর। ওকে, প্রচুর যদি একটা হিসাব করা হয়, প্রায় 136 মিলিয়ন মানুষ কিন্তু প্রি ডায়াবেটিস স্টেজে রয়েছে। এবং মোট যে জনসংখ্যা, সেই জনসংখ্যার 11% অলরেডি ডায়াবেটিক। ওকে, তো সেই রেঞ্জটা কিন্তু খুব মারাত্মক। এবার হচ্ছে এই যে ডায়াবেটিস মেলাইটাস, এর ক্লাসিফিকেশন। এর ক্লাসিফিকেশনটা কিভাবে? ডায়াবেটিস মেলাইটাস প্রথমে কি? টাইপ 1। টাইপ 1 ডায়াবেটিস, বা যেটাকে কি বলা হয়, IDDM। ওকে, তারপর হচ্ছে টাইপ 2, বা যেটাকে বলা হয় NIDDM। তারপর হচ্ছে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ওকে, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ওকে, আর একটা হয় GDM, তার মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ওকে, আর একটা হয় MRDM, অর্থাৎ ম্যাল নিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস। ওকে, বা একে অনেক সময় টাইপ 5ও বলা হয়ে থাকে, অথবা PDDMও কিন্তু বলা হয়ে থাকে। ওকে, তো এগুলো হচ্ছে কিছু ক্লাসিফিকেশন। এবার এই যে টাইপ 2 ডায়াবেটিস, এটা এমন না যে শুধু ওবেস পেশেন্টদের ক্ষেত্রে হয়, এটা নন ওবেস পেশেন্টদের ক্ষেত্রেও হতে পারে। আর প্রি ডায়াবেটিস এটাও কিন্তু ওবেস অ্যাজ ওয়েল অ্যাজ নন ওবেস যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। ওকে, তাহলে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস, এই যে টাইপ 1 ডায়াবেটিস, এটা দেহের যে ইমিউন সিস্টেম রয়েছে, দেহের যে ইমিউন সিস্টেম রয়েছে সেই ইমিউন সিস্টেমকে কিন্তু এফেক্ট করে। ওকে, এবং এই কারণে এটাকে কিন্তু অটো ইমিউন ডিজিজও বলা হয়। অটো ইমিউন ডিজিজও বলা হয়। এবং
আমরা জানি ইনসুলিন ক্ষরণ কোথা থেকে হয়, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। তো এটা ডাইরেক্টলি কি করে, ওই যে বিটা সেল থাকে সেই বিটা সেলকে কিন্তু এফেক্ট করে থাকে। এবার এই যে টাইপ 1 ডায়াবেটিস, এই টাইপ 1 ডায়াবেটিসের যদি প্রিভ্যালেন্স রেট দেখা হয়, তাহলে 20 বছরের নিচে যে সমস্ত লোকজনরা রয়েছে তাদের ক্ষেত্রে এই টাইপ 1 ডায়াবেটিস কিন্তু হয়ে থাকে। এই যে টাইপ 1 ডায়াবেটিস, এটাকে আমরা আরেকটা নামে দেখলাম, কি নামে ডাকা হয়, আইডিডিএম। কেন আইডিডিএম ডাকা হয়? কারণ এক্ষেত্রে ইনসুলিনের ক্ষরণ যেহেতু কমে যায় এবং পার ডে যে ইনসুলিন তার থাকার কথা পুরো যে মেটাবলিজম সেটাকে রেগুলেট করার জন্য, সেটা কিন্তু হয় না এবং পেশেন্টকে সম্পূর্ণরূপে আর্টিফিশিয়ালি ইনসুলিন কিন্তু নিতে হয় থ্রু ইনজেকশন, এবং সেই কারণে এটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। যেহেতু 20 বছরের নিচে হয় এবং 20 বছরের নিচে মোস্টলি চাইল্ডহুড এজ গ্রুপের রোগ রয়েছে, মানে নট অ্যাডাল্ট, তো সেক্ষেত্রে একে কিন্তু জুভেনাইলও বলা হয়, মানে জুভেনাইল অনসেট ডায়াবেটিস মেলাইটাসও কিন্তু বলা হয়ে থাকে। এছাড়া এছাড়া যদি আমরা দেখি, এই যে টাইপ 1 ডায়াবেটিস যখন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হবে, এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কি হবে সেটা, মানে যখন সে অ্যাডোলেসেন্ট বা চাইল্ডহুড পিরিয়ডটা পেরিয়ে যাবে, অ্যাডাল্টহুডের ক্ষেত্রে যখন যাবে, তখন সেটা আরেকটু ক্রমশ প্রকাশ্য হবে এবং তখন তাকে কি বলা হবে, তখন তাকে বলা হবে লেটেন্ট। যেহেতু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটু লেটে প্রকাশ পায় বা একটু ধীরে ধীরে প্রকাশ পায়, তাই এটাকে কোন নামে ডাকা হবে, লেটেন্ট অটো ইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্টস। ঠিক আছে, ল্যাডা এই নামেও কিন্তু ডাকা হয়ে থাকে। এবার টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, এই টাইপ 2 ডায়াবেটিস কাদের ক্ষেত্রে হয়? এটা যদি নট অনলি, হ্যাঁ ডেফিনেটলি ইনসুলিনের ক্ষরণ কমে যায়, কিন্তু সেটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল কারণে যদি প্যানক্রিয়াসের ওই পোর্শনটা ড্যামেজ হয়, বা যদি কোনো ইনফেকশাস বিষয় থেকে থাকে, বা যদি অন্য কোনো কারণে প্যানক্রিয়াসের ওই নির্দিষ্ট জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় এবং ইনসুলিন হরমোন ক্ষরণ কমে যায়, তখন কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। মানে এটা কিন্তু নট অ্যান অটো ইমিউন, ওকে, এটা তৈরি হতে পারে, এখানে তৈরি হওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। এবং 90% পেশেন্ট যারা ডায়াবেটিক হয়ে থাকেন তাদের ক্ষেত্রে তারা কি হয়, তারা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস আক্রান্তই হয়ে থাকে। এবং এক্ষেত্রে আরেকটা কি দেখা যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে আমরা জানি যে বাধা দেওয়া। রেজিস্ট কথাটার অর্থ কি? রেজিস্ট কথাটার অর্থ বাধা দেওয়া। আমরা বলি না যে এটাকে রেজিস্ট করতে হবে, বাধা দিতে হবে। তার মানে ইনসুলিনের যে ক্ষরণটা, সেই ইনসুলিনের ক্ষরণটা কোনো, মানে ফিজিক্যাল কোনো অবস্থার কারণে কি হচ্ছে, বাধা আসছে। ওকে, এবার বর্তমানে ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেক কারণে আমরা দেখতে পাই, যার মধ্যে আমরা যদি দেখে থাকি মেয়েদের মধ্যে এখন পিসিওডি অ্যাজ ওয়েল অ্যাজ পিসিওএস, পিসিওডি, এই অবস্থাটা খুবই কমন। তো এই অবস্থার জন্য হতে পারে, ওবেসিটি রিলেটেড এর জন্য হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স। ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে পারে। এবার এটা যেহেতু মোস্টলি অ্যাডাল্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাই এটাকে অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস মেলাইটাসও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস মেলাইটাসও কিন্তু বলা হয়ে থাকে। এবার হচ্ছে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস বা যেটাকে আমরা কি বললাম, আইজিটি। এই আইজিটির ক্ষেত্রে কি হচ্ছে, এটা এমন একটা ফিজিক্যাল কন্ডিশন, এমন একটা ফিজিক্যাল কন্ডিশন যেখানে কি করা হচ্ছে যে 75 গ্রাম গ্লুকোজ লোড, কি করা হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ লোডের পর যখন বডির যে গ্লাইসেমিক রেসপন্স রয়েছে, সেই গ্লাইসেমিক রেসপন্স নর্মাল থাকছে, এবং ডায়াবেটিক যদি হয় তাহলে সেক্ষেত্রে মিডিয়ামে সেটা কিন্তু লাই করছে বা অবস্থান করছে। ঠিক আছে, এবং এটা কিভাবে চেক করা হয়, এই 75 গ্রাম গ্লুকোজ, এই টার্মটা ইম্পর্টেন্ট আইজিটিটা মনে রাখার জন্য। কি করা হয়, পেশেন্টকে 75 গ্রাম
যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজ গ্রহণ করানোর পর মানে প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা যেটা ফাস্টিং এর পর পিপি চেক করা হয়, ঠিক তারপরে দেখা হয় যে তার রক্তে ব্লাড গ্লুকোজের যে মাত্রা সেটা কতটা বাড়লো। ঠিক আছে? যদি নরমাল থাকে তাহলে তো বুঝলামই, আর যদি মাঝামাঝিতে অবস্থান করে তখন সেটা কিন্তু দেখতে হবে। কিন্তু হ্যাঁ, এটা কিউরেবল, প্রপারলি কিউরেবল যদি তাকে, মানে ডায়াবেটিসের মেন কি? মেনই হচ্ছে ফুড হ্যাবিট আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যদি এই দুটো প্রপারলি করা হয় তাহলে তাহলে কিন্তু এটা কিউরেবল। আচ্ছা, এবার যে ক্রাইটেরিয়া গুলো WHO দিয়েছে সেই ক্রাইটেরিয়া গুলো দেখব। নর্মাল মানে নন ডায়াবেটিক, নন ডায়াবেটিক যারা, তাদের ক্ষেত্রে ফাস্টিং কত থাকার কথা? লেস দেন 110। ওকে। আর যেটা ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট সেটা কত থাকার কথা? সেটা হচ্ছে 140। এবার হচ্ছে আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, সেটা হচ্ছে 110 থেকে 125। আর ওজিটি হচ্ছে 140-এর নিচে। যেটা আইজিটির ক্ষেত্রে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ বা এফপিজি কত থাকার কথা? 126। আর 2 ঘন্টা পর যেটা মানে ওজিটিটি রয়েছে যেটা, সেটা কত থাকার কথা? 140 থেকে 200। আর যখন কোনো পেশেন্ট ডায়াবেটিস অবস্থার আক্রান্ত হবে তখন তার এফপিজি কত থাকার কথা? প্রায় 126-এর উপরে হয়ে যাবে। এবং যেটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট রয়েছে সেটা হয়ে যাবে কিন্তু 200-র উপরে। এবার হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি? এটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সি যখন প্লাজেন্টা হরমোন তৈরি করে, আমরা জানি হরমোন তৈরি করে, এবং শরীরের যে ইনসুলিন থাকে সেই মানে যেটা বডির যে ইনসুলিনটা সিক্রেট হচ্ছে তার যে ফাংশনালিটি সেই ফাংশনালিটিকে কোনো কারণে হ্যাম্পার করে। ঠিক আছে, এবার এটা কি যে হরমোন রিলিজ করবে তখনই ইনসুলিনের কাজ হ্যাম্পার হবে? না, অনেক কিছু প্যারামিটার্স থাকে, অনেক কিছু ফ্যাক্টরস থাকে, সেগুলোও কিন্তু রেসপন্সিবল। যেহেতু এটা গর্ভাবস্থায় হয় তাই এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। যেটা টাইপ 5-এর ডায়াবেটিস কথা আমরা বললাম, টাইপ 5 ডায়াবেটিস মেলাইটাস, সেই টাইপ 5 ডায়াবেটিস মেলাইটাসে কি বলা হয়েছে? এপ্রিল মাসে 2025-এর এপ্রিলে কি সংঘটিত হয়েছিল? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন ওয়ার্ল্ড ডায়াবেটিক কংগ্রেস একটা অধিবেশন হয়েছিল যেখানে এই এমআরডিএম কে টাইপ 5 হিসাবে বলা হয়েছে। ঠিক আছে, এবং ডাব্লিউএইচওর মতে, ডাব্লিউএইচও যেহেতু এই সেকশন গুলো নিয়ে কাজ করে, ডাব্লিউএইচওর মতে বলা হয়েছে যে যারা লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে বিলং করে তাদের ক্ষেত্রে ক্রনিক আমরা দেখতে পাই ম্যালনিউট্রিশন। এবং যাদের বয়স, মানে প্যারামিটার্স গুলো কি ছিল যদি আমরা এখানে একটু দেখি, লো সোশিও ইকোনমিক, লো সোশিও ইকোনমিক, তার সাথে সাথে কি ছিল? 30 বছরের নিচে বয়স, এবং ক্রনিক ম্যালনিউট্রিশন। ওকে, ক্রনিক ম্যালনিউট্রিশন এবং বিএমআই। বিএমআই কত? বিএমআই হচ্ছে 19 kg/m²-এর নিচে। এবং আর কি ছিল প্যারামিটার? আর হচ্ছে যাদের ব্লাড গ্লুকোজ গ্রেটার দেন 200 mg/dl। ঠিক আছে, তার সাথে সাথে কিটোসিস অ্যাবসেন্ট থাকবে। ওকে, এবং ইনসুলিন, ইনসুলিনের যে ইনটেকটা সেটা পার ডে কত হচ্ছিল? প্রায়
আয়ু পার কেজির থেকেও বেশি। এই যে প্যারামিটার্স গুলো রয়েছে, এই প্যারামিটার্স গুলো যেখানে মিলে গেছে সেই জায়গাটাকে বলা হচ্ছে টাইপ 5। ওকে, টাইপ 5 বলা হচ্ছে এই ডায়াবেটিসকে। এবার আর একটা বলা হয়েছিল যে ডিডিএম। ডিডিএম কথাটার অর্থ কি ছিল? প্রোটিন ডেফিশিয়েন্ট ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, পিডিডিএম। এবার হচ্ছে যে প্রোটিনের থেকে কিভাবে হচ্ছে, আমাকে সবার ফার্স্টে দেখতে হবে যে ইনসুলিন গঠনগত এককই হচ্ছে প্রোটিন। ইনসুলিন বাই নেচার একটা প্রোটিন, আমরা বলতে পারি কম্পোনেন্ট, তাই না? তো প্রোটিন যদি ডেফিশিয়েন্ট হয়, কারণ ম্যালনিউট্রিশনের কথা বলছি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হবে, তাহলে প্রোটিনেরই যদি ডেফিসিয়েন্সি হয়, প্যানক্রিয়াসে যে বিটা সেল সেটাকে এফেক্ট করবে, ইনসুলিনের ক্ষরণকে এফেক্ট করবে, এবং সেটা ঘুরে ফিরে গিয়ে সেই ওটা ম্যালনিউট্রিশন রিলেটেডও হচ্ছে, আবার পিডিডিএমও কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের যে ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে। এবার এবার যদি আমরা দেখি তাহলে এটিওলজি কি রয়েছে, এটিওলজি এবং রিস্ক ফ্যাক্টর। এটিওলজি এবং রিস্ক ফ্যাক্টর কি রয়েছে? প্রথমে যদি আমরা দেখি টাইপ 1 এর ক্ষেত্রে, টাইপ 1 এর ক্ষেত্রে কি বলছে? টাইপ 1 আমরা আগেই দেখলাম যে অটো ইমিউন রিয়াকশন, অটো ইমিউন রিয়াকশন। ঠিক আছে, অটো ইমিউন রিয়াকশন রয়েছে, এবং 90% সেল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এটা হতে পারে। তার সাথে সাথে আর কি, জেনেটিক প্রিডিসপোজিশন 50% চান্স থাকে, চান্স হচ্ছে 50% জেনেটিক্যালি। ওকে, 50% চান্স থাকে। এবং এক্ষেত্রে আর কি বলছে, এক্ষেত্রে বলা হচ্ছে যে কোন জিনটা রেসপন্সিবল থাকবে। জিন রেসপন্সিবল থাকছে ক্লাস 2 জিন, ক্লাস 2 জিন। ঠিক আছে, মানে ক্রোমোজোম 6 হিউম্যান ক্রোমোজোম 6। ওকে, আর যেগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে আমরা জানি অবশ্যই, যদি কারণ ইনফেকশন, ওকে, ইনফেকশন যদি থাকে, বা স্ট্রেস, যদি থাকে, ওকে, তো সেগুলো কিন্তু কারণ হতে পারে। টাইপ 2, টাইপ 2 ক্ষেত্রে আমরা কি দেখব? টাইপ 2 ক্ষেত্রে এখানেও হেরিডিটি। ওকে, হেরিডিটি এবং মেটাবলিক সিনড্রোমকে আমরা জানি আর একটা কি নামে ডাকা হয়, সিনড্রোম 'এক্স'। ওকে, তো এই মেটাবলিক সিনড্রোম মানে ওবেসিটি, হাইপারলিপিডেমিয়া, তারপর হচ্ছে হাই ব্লাড প্রেশার, এই সমস্ত জিনিসকে সিনড্রোম 'এক্স' বলা হয়। এবং টাইপ 1 ডায়াবেটিসের কম্প্যারিজনে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের এই হেরিডিটারি যোগটা থাকা সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। এবং ওবেসিটি যেটা রয়েছে না, যেটা আমরা পরেও আলোচনা করব, ওবেসিটিকে বলা হয় ডায়াবেটোজেনিক ফ্যাক্টর, ডায়াবেটোজেনিক ফ্যাক্টর। ঠিক আছে, ওবেসিটিকে বলা হয় ডায়াবেটোজেনিক ফ্যাক্টর। এবার লাইফস্টাইল, যেটা খুব আমরা জানি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। লাইফস্টাইলের ক্ষেত্রে আমরা কি দেখব? লাইফস্টাইলের ক্ষেত্রে যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, সেটা একটা বিষয় হতে পারে। তার সাথে সাথে ফুড হ্যাবিট, ঠিক আছে, সেটা একটা জিনিস হতে পারে। এজ যদি প্রায় মানে 45-50 এরকম এজের বেশি হয় সেটা। অ্যাবডোমিনাল ফ্যাট, সেটা একটা বিষয়। এবং এটার ক্ষেত্রে অবশ্যই ওয়েস্ট হিপ রেশিও ইজ ভেরি মাচ হাই যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা দেখব। ওকে, সেন্ট্রাল ওবেসিটি যদি থাকে, অ্যাবডোমিনাল ওবেসিটি যদি থাকে, সেটাও একটা কারণ। এবার সিমটমস, যদি আমরা দেখি সিমটমস কি কি রয়েছে।
সিমটমস এর ক্ষেত্রে কি কি রয়েছে? সিমটমস এর দুটো ভাগ হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল সিমটমস, আর একটা হচ্ছে আদার। ঠিক আছে, একটা আদার, একটা ক্লাসিক্যাল। ক্লাসিক্যালের মধ্যে 3P। 3P মানে একটা হচ্ছে পলিইউরিয়া। ওকে, পলিইউরিয়া মানে কি? পলি কথাটার অর্থ হচ্ছে বহু। ওকে, এবং বাকিটা হচ্ছে মূত্র, অর্থাৎ বহুবার ইউরিনেশনের যে আর্জ সেটাকেই কি বলা হচ্ছে? পলিইউরিয়া। তারপর হচ্ছে পলিডিপসিয়া। পলিডিপসিয়া পলিডিপসিয়া কি? পলি কথাটার অর্থ বহু, এবং বাকিটা হচ্ছে তৃষ্ণা, প্রচন্ড পরিমাণে জল তেষ্টা পায়। আর একটা হচ্ছে পলিফেজিয়া। ঠিক আছে, ফেজিয়া অর্থাৎ প্রচন্ড পরিমাণে খিদে পায় বা খাওয়ার যে টেন্ডেন্সি, এবং পলি মানে বহু, মানে বারবার, তাহলে এক্সেসিভ খিদে পাওয়া। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। এবার এই যে পলিইউরিয়া, সেই পলিইউরিয়া সাথে সাথে আর একটা কন্ডিশনও দেখতে পাওয়া যায়। মানে বেসিক্যালি কন্ডিশনটা কখন দেখতে পাওয়া যায়? রাত্রিবেলা। রাত্রিবেলা যদি এক্সেসিভ মূত্র নির্গমনের হার বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে অবস্থাটাকে আমরা বলবো নকচুরিয়া, যেটা আমরা কিডনির ডিজিজের ক্ষেত্রেও দেখেছিলাম। ওকে, আচ্ছা, অন্যান্য উপসর্গের মধ্যে কি কি রয়েছে? অন্যান্য উপসর্গের মধ্যে একটা হচ্ছে ফেটিক, মানে টায়ার্ডনেস যেটা হয়, তার সাথে সাথে হচ্ছে ওয়েট লস। ওকে, ওয়েট লসের সাথে সাথে কোনো যদি উন্ড হয়, মানে ক্ষত হয়, সেটা ধীরে ধীরে সারবে। ঠিক আছে, আর হচ্ছে ইনফেকশন। ইনফেকশন ওকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কন্ডিশন। একটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। একটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। হাইপার গ্লাইসেমিয়া, হাইপার কথাটার মানে হচ্ছে বেশি। ঠিক আছে, এবং গ্লাই যেখানে রয়েছে আমরা বুঝবো কি? রিলেটেড টু গ্লুকোজ বা শর্করা। ওকে, এবং সেমিয়া, সেমিয়া কথাটার অর্থ কি? রক্ত। তাহলে রক্তে যদি গ্লুকোজের মাত্রা অত্যাধিক বেশি হয়ে যায়, সেই অবস্থাটাকে আমি বলবো হাইপার গ্লাইসেমিয়া। এবং আইডিএফ অনুযায়ী, মানে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অনুযায়ী, যে ফাস্টিং গ্লুকোজের মাত্রা রয়েছে, সেটা যদি 125 মিলিগ্রাম/ডিএল এর বেশি হয়ে যায়, তাহলে সেই অবস্থাটাকে, এবং যদি পিপি পোস্টপ্র্যান্ডিয়াল যদি 180 মিলিগ্রাম/ডিএল এর বেশি হয়ে যায়, তবে সেই অবস্থাটাকে কিন্তু হাইপারগ্লাইসেমিয়া হিসাবে গণ্য করা হবে। এবার হাইপারগ্লাইসেমিয়া কেন হবে? তার কারণ হচ্ছে গ্লাইকোসুরিয়া। ঠিক আছে, যখন ব্লাডে গ্লুকোজের মাত্রা 160 থেকে 180 মিলিগ্রাম/ডিএল হয়ে যায়, তখন কিডনি দ্বারা কিডনির যে মেন কাজ রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ, সেই পুনঃশোষণের হার কি হবে? পুনঃশোষণের হার মানে ওটাকে পুনঃশোষণ করা এবং আবার রক্তে ফেরানো, সেই যে মাত্রাটা, সেটা যখন অতিক্রম করে যায়, তখন মূত্রের মাধ্যমে ওটা নির্গত হয়। ওকে, এবং সেই অবস্থাটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। এই গ্লাইকোসুরিয়া নর্মালি কি বোঝায়? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ ইত্যাদির উপস্থিতিকে বুঝিয়ে থাকে, মানে যেগুলো হচ্ছে নন রিডিউসিং শর্করা, সেগুলো। আর একটা হচ্ছে গ্লুকোসুরিয়া। গ্লুকোসুরিয়া ঠিক আছে, গ্লুকোসুরিয়া বলতে হচ্ছে যখন রক্তে গ্লুকোজের উপস্থিতি রয়েছে, তখন, এবং কিছুটা পরিমাণে কিন্তু ইউরিন দিয়ে ওটা বেরোচ্ছে, এবং স্বাভাবিকের তুলনায় যখন বেশি হয়ে যায়, এবং এটা গ্লুকোসুরিয়া যেটা রয়েছে, সেটা কিন্তু এক ধরনের গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া আর গ্লুকোসুরিয়াটাকে আমাদেরকে একটু কিন্তু ভালো করে দেখতে হবে টার্মিনোলজি গুলো। গ্লুকোসুরিয়া গ্লাইকোসুরিয়ার একটা ভাগ, কারণ এই যে লাস্টে বললাম যে নন রিডিউসিং সুগার গুলো রয়েছে, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ওগুলো নিঃসৃত হয়, তো সেক্ষেত্রে
গ্লুকোসুরিয়া হচ্ছে গ্লাইকোসুরিয়ার একটা আমরা বলতে পারি ভাগ। ডায়াবেটিসের কিছু কমপ্লিকেশন হয় বা জটিলতা। কি কমপ্লিকেশন হয়? এই কমপ্লিকেশনের মধ্যে একটা হচ্ছে অ্যাকিউট, আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে কি আসছে? অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে আসছে আমার হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া, হাইপো মানে হচ্ছে কম, ঠিক আছে, গ্লাই মানে আমরা জানি শর্করা, সেমিয়া মানে রক্ত। যখন গ্লুকোজের মাত্রা কি হয়ে যাচ্ছে, less than 70 mg/dl, তখন সেই অবস্থাটাকে আমরা বলছি হাইপোগ্লাইসেমিয়া। এবার তাহলে হাইপোগ্লাইসেমিয়া কেন হচ্ছে? হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কারণ হচ্ছে যদি মানে বডি একটা বায়োলজিক্যাল ক্লক, এবং সেই টাইম অনুযায়ী যদি খাদ্য গ্রহণ না হয়, ইনসুলিনের মাত্রা যদি অত্যন্ত কম হয়ে যায় এবং স্বাভাবিকের চেয়ে যদি বেশি পরিমাণে অ্যাক্টিভিটি হয়ে যায়, সেই সমস্ত কারণে কিন্তু হতে পারে। এবং হাইপোগ্লাইসেমিয়ার সিমটমসও আমরা জানি, প্রচণ্ড পরিমাণে ঘাম হওয়া, হাত পা কাঁপা মানে ট্রেমলিং যেটাকে বলে, খিদে পাওয়া এবং তন্দ্রাচ্ছন্ন লাগা, ড্রাউজিনেস লাগা, কনফিউজড হওয়া, গলা মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি। হাইপোগ্লাইসেমিয়া হলে কি করা উচিত? এখানে রুল অফ 15-15, এটাকে মেনটেন করতে হবে। অর্থাৎ ফার্স্টে কি করতে হবে, ব্লাড গ্লুকোজ যেটা রয়েছে সেটা মেজার করতে হবে বা পরিমাপ করতে হবে, ঠিক আছে। তার পরবর্তী ধাপে 15 থেকে 20 গ্রাম মতন গ্লুকোজ, বা যেগুলো খুব রেডিলি অ্যাক্টিভ গ্লুকোজ, সেগুলো খাওয়াতে হবে। তার 15 মিনিট পর আবার কিন্তু রক্তের এই যে মেজারমেন্টটা, ব্লাড গ্লুকোজের মেজারমেন্টটা, সেটা কিন্তু করতে হবে, ঠিক আছে। হাইপোগ্লাইসেমিয়া যেটা থাকে সেটাকে আবার আর একটা নাম দেওয়া হয়, যেটাকে বলা হয় ইনসুলিন শক। ইনসুলিন শক বা ডায়াবেটিস শক, ঠিক আছে। এছাড়া আর কি জটিলতা হয়? আর হচ্ছে কিটো অ্যাসিডোসিস। কিটো অ্যাসিডোসিসের মধ্যে কি রয়েছে আমরা জানি, কিটোন বডিজ যেগুলো হয়, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, অ্যাসিটোন, এদের যখন উৎপাদন বৃদ্ধি পাবে, কিভাবে বৃদ্ধি পাবে? যখন ইনসুলিনের অভাব হবে, ঠিক আছে, তখন ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কি হয়, লাইপোলাইসিস অর্থাৎ কি ভাঙে, ফ্যাট ভাঙে, ঠিক আছে, ফ্যাট ভাঙতে থাকে। এবং তার ফলে লিভারে ফ্যাটি অ্যাসিড দ্বারা কি তৈরি হবে, ফ্যাটি অ্যাসিড দ্বারা যে কিটোন বডিজ গুলো রয়েছে সেগুলো মানে কিটোন বডিজ যেগুলো রয়েছে, সেগুলো কি তৈরি করবে, কিটো অ্যাসিডোসিস, ঠিক আছে, কিটো অ্যাসিডোসিস। এবং এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা কত হতে পারে, প্রায় 360 থেকে 720 mg/dl, ঠিক আছে, এরকম অবস্থাও কিন্তু হতে পারে। এবার কিছু অন্য কমপ্লিকেশনও থাকে যেগুলো দীর্ঘমেয়াদী হয়, যেরকম একটা হচ্ছে রেটিনোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথি বুঝতেই পারছি কি এফেক্টেড হবে, এটা চোখ এফেক্টেড হবে। এক্ষেত্রে কি দেখা যাবে, ব্লার্ড ভিশন অর্থাৎ আবছা দৃষ্টি, তার সাথে সাথে ভিশন লসও হতে পারে কিছুক্ষণের জন্য, ওকে। এই অবস্থাগুলো ক্রিয়েট হতে পারে। এবং আর একটা যেটা খুব পরিমাণে ভিজিবল, ক্যাটারাক্ট, ছানি পড়া, ঠিক আছে। আহ, মানে চোখের লেন্সের যে কম্পোনেন্ট গুলো রয়েছে তার জারণ ক্রিয়ার ফলে এই সমস্যা কিন্তু তৈরি হয়, ওকে। আর একটা অবস্থা হয়
যেটাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কি হয়, যখন দীর্ঘদিন ধরে কেউ ডায়াবেটিস মেলাইটাসে ভুগতে থাকে তখন তার যে কিডনির ফাংশন রয়েছে সেই ফাংশন ব্যাহত হয় এবং প্রোটিনিউরিয়ার মতন কন্ডিশন দেখতে পাওয়া যায়। প্রোটিনিউরিয়ার মতন কন্ডিশন দেখতে পাওয়া যায় এবং লাস্টে কি হয়, কিডনি ফেলিয়ার হয়, মানে ইএসআরডি। ইএসআরডি সেই সমস্ত সমস্যাকে একসাথে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ওকে। আর একটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই ডায়াবেটিক নিউরোপ্যাথি আবার দু রকমের হয়, একটা পেরিফেরাল আর একটা হচ্ছে অটোনমিক। ঠিক আছে, একটা পেরিফেরাল একটা অটোনমিক। পেরিফেরালের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, হাতে বা পায়ে একটা ফোলা ভাব, অসাড়তা ইত্যাদি দেখা যায়। আর অটোনমিকের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, যে ইম্পর্টেন্ট অর্গানগুলো রয়েছে যেরকম সেক্স অর্গান বলা হোক বা পাকস্থলী বলা হোক, ক্ষুদ্রান্ত বলা হোক, ঠিক আছে, এদের ক্ষেত্রে প্রভাব পড়ে এবং যেটা মানে গ্যাস্ট্রিক এম্পটিং ওটা দেরি হয়ে যায় এবং গ্যাস্ট্রোপোরেসিসও কিন্তু দেখতে পাওয়া যায়, মানে ক্ষুধা মান্দ বমি ইত্যাদিও কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে। তো এগুলো হচ্ছে কিছু অবস্থা। তাহলে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কোন ধরনের আমি ডায়েটারি গাইডলাইন দেব? এই সমস্ত মানুষদের ক্ষেত্রে যে ডায়েটারি ম্যানেজমেন্ট রয়েছে তাদের ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই আমাকে কি দিতে হবে, রেস্ট্রিক্টেড পলিস্যাকারাইড। ওকে। এবং মনোস্যাকারাইড একদমই বাদ দেওয়া হবে। তার সাথে সাথে এডিকুয়েট প্রোটিন, পর্যাপ্ত প্রোটিন। ওকে। এবং হাই ফাইবার। ওকে। এবং রেস্ট্রিক্টেড ফ্যাট। ওকে। এই জিনিসগুলো কিন্তু পেশেন্টকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এই জিনিসগুলো পেশেন্টকে প্রোভাইড করা হবে। আর বাকি এদের সে অ্যাকর্ডিংই রয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস রয়েছে ডায়াবেটিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে জিআই, গ্লাইসেমিক ইন্ডেক্স, যেটা আমি বলেছিলাম যে স্পোর্টস নিউট্রিশনের সময়ও যে এটা পড়তে হবে। অনেক ক্ষেত্রে এটার কিন্তু কার্যকারিতা রয়েছে। ঠিক আছে। তো গ্লাইসেমিক ইন্ডেক্সটাও এখান থেকে আমরা একটু দেখে নেব। গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি, যে কোনো খাদ্য গ্রহণের পর, কোনো খাদ্য গ্রহণের পর সেই খাদ্যটি কতটা পরিমাণ কতটা পরিমাণ রক্তের গ্লুকোজের যে মাত্রা সেটা বৃদ্ধি করতে পারে, সেটাই কিন্তু ডিটারমাইন করা যায়। এর ওপর বেস করে তিনটে ভাগ হয়, একটা হাই জিআই, একটা মডারেট জিআই, আর একটা হচ্ছে লো জিআই। হাই জিআই যেটা, তার ভ্যালু হচ্ছে >70, মডারেটের ক্ষেত্রে হচ্ছে >55 বাট <70, আর কম জিআই হচ্ছে <55। ঠিক আছে, এইটা হচ্ছে জিআই। বাকি ডায়াবেটিস থেকে এটুকুই বিষয় রয়েছে। ঠিক আছে। এছাড়া ডায়াবেটিসের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে 14th of November, 14th স্টার্টিং এ যদি আমরা যাই ডায়াবেটিসের, তাহলে 14th of November কি সেলিব্রেট হয়, বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে, এবং 5th September কি কি সেলিব্রেট হয়, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস এডুকেটর ডে। ওকে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা রয়েছে HbA1c। HbA1c ওটাও বর্তমানে খুবই
পপুলার, এবং এর যদি ভ্যালু 6.5%-এর উপরে হয়ে যায় তখন কিন্তু সেটাকে ডায়াবেটিক কন্ডিশন বলে গণনা করা হবে, এবং WHO 2011-র মতে এটা কিন্তু একটা খুবই এফেক্টিভ টেকনিক গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কিন্তু বলা হয়। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, তাহলে নেক্সট আমরা কি দেখব? হাইপারটেনশন। হাইপারটেনশন হাইপারটেনশন কি? হাইপারটেনশন হচ্ছে হাই ব্লাড প্রেশার, এবং সেটা কত হয়ে যায়? সিস্টোলিক বিপি যদি আমরা দেখি প্রায় 140, আর ডায়াস্টোলিক বিপি যদি আমরা দেখি সেটা প্রায় 90 mmHg হয়ে গেলে সেটাকে আমরা বলবো হাই ব্লাড প্রেশার। ঠিক আছে, এবার হাই ব্লাড প্রেশারের কি কি কারণ হতে পারে? এই এতক্ষণ আমরা যেগুলো ডিসকাস করলাম, আগে যে কটা ইউনিট পড়েছি, প্রত্যেকটা ইউনিট মানে কিডনি বলো বা আমরা যদি দেখে থাকি যে অন্য কোনো সমস্যা বা কোনো হরমোনাল প্রবলেম ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু হাইপার টেনশনের মতন কন্ডিশন ডেভেলপ করতে পারে। হাইপার টেনশনের ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখব। একটা হয় মাইল্ড হাইপার টেনশন, একটা হয় মাইল্ড হাইপার টেনশন। এক্ষেত্রে কত থাকে? 90 থেকে 140 mm অফ এইচজি, যেটা হচ্ছে ডায়াস্টোলিক বিপি, সেটা থাকবে। ওকে, আচ্ছা, আর একটা হয় মডারেট। মডারেট হাইপারটেনশন, সেক্ষেত্রে যেটা ডায়াস্টোলিক বিপি রয়েছে সেটা 105 থেকে 119 mmHg হবে। ঠিক আছে, এদের ওষুধ হচ্ছে বিটা ব্লকার। ওকে, আর এদের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন করলেই হয়ে যায়। আর একটা হয় সিভিয়ার বিপি, মানে সিভিয়ার হাইপারটেনশন। এদের ক্ষেত্রে কি হচ্ছে? এদের ক্ষেত্রে ডায়াস্টোলিক বিপি যেটা থাকে সেটা হচ্ছে 120 থেকে 130 mmHg। এদের ক্ষেত্রে কোন ধরনের আমাকে ট্রিটমেন্ট দিতে হবে? এদের ক্ষেত্রে যে পেরিফেরাল ভ্যাসোডায়ালেটর রয়েছে সেগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। ওকে, সেগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। এই ধরনের পেশেন্টদের কি ধরনের ডায়েট আমি দেব? অবশ্যই এদের ডায়েটারি প্রিন্সিপালের মধ্যে আমাকে খেয়াল রাখতে হবে লো ক্যালোরি, তার সাথে সাথে লো ফ্যাট। ওকে, তার সাথে সাথে লো সোডিয়াম এবং এডিকুয়েট প্রোটিন। এডিকুয়েট প্রোটিন। সোডিয়াম রেস্ট্রিকশনটা হাইপারটেনশনের ক্ষেত্রে খুব মাথায় রাখতে হবে, এবং এই যে সোডিয়ামের রেস্ট্রিকশন, এটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তারা বলেছে যে মাইল্ড ব্লাড প্রেশার যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি 1 গ্রাম, মানে ওই 1000 মিলিগ্রাম কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এবার এই 1 গ্রাম 1000 মিলিগ্রাম দিয়ে আমার একটা কথা মনে পড়লো, কোনো একটা পাবলিশারের বইতে খুব উদ্ভট একটা হিসাব দেওয়া রয়েছে। এই কনভার্সনটা যারা মেবি সেই চ্যাপ্টারটা করেছে জানে, তো সেটা একটু দেখে নেবে। যে 1 গ্রাম মানে কত, মানে ছোটবেলার থেকে আমরা যেটা পড়ে আসছি সেটাই হবে। তো তারা একটা উদ্ভট একটা হিসাব দেওয়া রয়েছে, আমি যাই হোক পাবলিশারের নামও বলছি না, কিছু বলছি না, বাট কোনো একজন পেইড ব্যাচ স্টুডেন্ট আমাকে কোশ্চেনটা করেছিল, এবং তখন আমি এটা বলেছিলাম যেটা খুবই বেসিক কোশ্চেন যদি আমরা দেখে থাকি তাহলে সেটা কিন্তু হবে। ওকে, যে 1 গ্রাম মানে কত বোঝাচ্ছে? 1 গ্রাম মানে 1000 মিলিগ্রাম। ওকে, এবার নেক্সট যদি আমরা দেখি, তাহলে নেক্সট হিসাবটা কি রয়েছে? নেক্সট হিসাবটা হচ্ছে যে ড্যাশ ডায়েট। ড্যাশ ডায়েট ড্যাশ ডায়েটের ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি তাহলে ড্যাশ ডায়েটের ক্ষেত্রে কি থাকছে? ড্যাশ ডায়েটের ক্ষেত্রে অবশ্যই যে দানা শস্য তার পরিমাণ হচ্ছে 7 থেকে 8 পোর্শন সাইজ। ওকে, আচ্ছা, যে ফ্যাট কন্টেন্ট কিছু থাকবে সেটার পরিমাণ থাকবে 2 থেকে 3 সার্ভিং। ওকে, ফ্রুটস ভেজিটেবলস ইত্যাদি যেগুলো থাকবে তার বিষয়টা হচ্ছে 4 থেকে 5 পোর্শন। ওকে,
আর মানে মিল্ক অ্যান্ড অল যেটা থাকবে তার পরিমাণ থাকবে 2 to 3 পোর্শন। আর মাছ মাংস কিছু যদি থাকে তার পরিমাণ থাকবে 6 পোর্শন সাইজেরও কম। ওকে, এইটা হচ্ছে ড্যাশ ডায়েটের একটা অ্যাপ্রোচ। ওকে, যেটা আইডিএ রয়েছে, আইডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, আইডি আর একটা দিয়েছে ইনফরমেশন, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আইডিএ বলা হয়েছে যে 4700 মিলিগ্রাম পার ডে পটাশিয়াম কিন্তু গ্রহণ করতে হবে। ঠিক আছে, পটাশিয়াম কিন্তু গ্রহণ করতে হবে। এবার যদি নেক্সট আমরা দেখি যে নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি ওবেসিটির ক্ষেত্রে আহ ওবেসিটির ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ? একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সাথে সাথে হচ্ছে ফুড। ঠিক আছে, যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়ে যায় এবং ফুড ইনটেক বেশি হয়ে যায় তখন কিন্তু ওবেসিটির মতন কন্ডিশন ডেভেলপ হতে পারে। এবং আম, এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এই যে ফুড আইটেম, এগুলো দুটোই কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত। ওবেসিটি ডিটারমিনেশনের জন্য বিএমআই হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমরা বলবো। এছাড়া ডাব্লিউএইচআরও কিন্তু আমরা দেখতে পারি। তার সাথে সাথে যদি কারোর ওভারওয়েট কন্ডিশন হয় স্বাভাবিক ওজনের তুলনায়, তাহলে কত পার্সেন্ট বেশি হবে? 10 থেকে 20% তার ওয়েট কিন্তু বেশি হবে এবং তাকে ওভারওয়েট পার্সন বলে গণনা করা হবে। ওবেস কখন বলবো কোনো ইন্ডিভিজুয়ালকে? যখন তার বিএমআই 95th পার্সেন্টাইলের যদি বেশি হয়, 95th পার্সেন্টাইলের থেকে যদি বেশি হয় তখন তাকে বলা হবে ওবেস পার্সন। মানে পার্সেন্টেজের হিসাবে যদি আমি দেখি তাহলে 20%-এর বেশি যদি তার ওয়েট হয়। ওকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইফস্টাইল ডিসঅর্ডার। এবং এর ক্ষেত্রে যদি আরো দেখা হয়, একটা হরমোনাল ইম্প্যাক্টও আমরা দেখতে পাই। হরমোনাল ইম্প্যাক্ট বলতে গেলে হচ্ছে যে লেপটিন হরমোন রয়েছে, সেই লেপটিন হরমোনকে বলা হয় কি ওজন নিয়ন্ত্রণকারী হরমোন। ঠিক আছে, এবার যদি সেই হরমোনের কার্যকারিতা কমে যায় তখন সমস্যা হতে পারে। এছাড়া একটা নিউরো ট্রান্সমিটারও রয়েছে যার নাম হচ্ছে এন্ডরফিন। সেটা মেনলি আমাদের কি করে, সেটাকে বলা হয় ফিল গুড নিউরো ট্রান্সমিটার। এবং আহ, সেটা যদি কোনো কারণে তার কার্যকারিতা হারিয়ে ফেলে তখনও কিন্তু এই সমস্যা ডেভেলপ হতে পারে। নিউরো ট্রান্সমিটারের নাম কি? এন্ডরফিন। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার। এবার আইসিএমআর এর 2022-এর একটা ডেটা অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে স্বাভাবিক ওজন কাকে বলছে, নর্মাল কোনটাকে বলছে? নর্মাল বলা হচ্ছে 18 থেকে 22.5। আর ওভারওয়েট, ওভারওয়েট কাকে বলা হচ্ছে? 23 থেকে 24.9। আচ্ছা, ওবেসিটির ক্ষেত্রে গ্রেড 1 কাকে বলা হচ্ছে? 25 থেকে 29। গ্রেড 2 কাকে বলা হচ্ছে? 30 থেকে 40। আর গ্রেড 3 কাকে বলা হচ্ছে? >40। ঠিক আছে, আর বিএমআই ক্যালকুলেশন করার সূত্র আমরা সবাই জানি, আইডিয়াল বডি ওয়েটের ক্ষেত্রেও কিন্তু আমরা সবাই জানি। কিন্তু আমি যদি দেহের ফ্যাট জানতে চাই যে স্টেট কি, বডি ফ্যাট, বডি ফ্যাট অ্যানালাইসিস যদি আমি করতে যাই তাহলে সেটা কিসের ওপর বেস করে আমরা করব? তার মানে বডি ফ্যাটের যে স্ট্রাকচারাল মেজারিংটা সেটা কিভাবে করব? সেটা কিন্তু ডুয়াল এনার্জি এক্স রে অ্যাবজর্পটিওমেট্রি, যেটা রয়েছে তার দ্বারা কিন্তু দৈহিক ফ্যাটের যে গঠনগত পরিমাপ রয়েছে সেটা আমরা করতে পারি। এবং বডি ফ্যাট অ্যানালাইজার বডি ফ্যাট অ্যানালাইজার
তার দ্বারাও কিন্তু আমরা দেখতে পারি যে শতকরা কত পার্সেন্টেজ রয়েছে। এই পার্সেন্টেজটা কি? মেলদের ক্ষেত্রে হচ্ছে 25%, আর ফিমেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে 30%। ওকে, সেটা হচ্ছে 30%। তাহলে একজন ওবেস ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমাকে যদি ডায়েট প্ল্যানিং করতে হয়, কোন বিষয়গুলো আমি খেয়াল রাখবো বা কি ধরনের ডায়েট প্ল্যানিং করব? আমাকে যদি মেধাধিক্য কন্ট্রোল করতে হয়, আমি একটা তো এটা করতে পারি যে ভেরি লো ক্যালোরি ডায়েট দিতে পারি। ভেরি লো ক্যালোরি ডায়েট দিতে পারি। ভেরি লো ক্যালোরি ডায়েট বলতে গেলে পার ডে 400 থেকে 800 কিলো ক্যালোরি হয়ে যাবে। পার ডে 400 থেকে 800 কিলো ক্যালোরি হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ কিন্তু রেজিস্টার্ড ডায়েটিশিয়ান এবং ফিজিশিয়ানের তত্ত্বাবধানেই হবে। ঠিক আছে? এটা কোনো ওয়েবসাইটের থ্রু কিন্তু হবে না, এটা রেজিস্টার্ড ডায়েটিশিয়ান এবং ফিজিশিয়ানের রেকমেন্ডেশনেই হবে। তারপর হচ্ছে ওয়েট রিডিউসিং, এই ডায়েটটাও আমরা চাইলে দিতে পারি। ঠিক আছে, ওয়েট রিডিউসিং। এবং এই ভেরি লো ক্যালোরি ডায়েট দেবো যাদের 50%-এর বেশি রয়েছে বডি ওয়েট, যা থাকার কথা। ওয়েট রিডিউসিং এর ক্ষেত্রে কি হয়ে যাবে? ওয়েট রিডিউসিং এর ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, তাহলে ধাপে ধাপে কাজটা হয়ে থাকে। এবং ধাপে ধাপে কাজটা হচ্ছে যে 500 গ্রাম থেকে 1 কেজি মতন বডি ওয়েট কমানোর একটা টার্গেট করা হয়, যে ইএআর ভ্যালু রয়েছে, কারণ এনার্জি আমরা ইএআর ভ্যালু থেকে বের করে থাকি। ইএআর লেভেলটা যেটা রয়েছে, সেই ইএআর লেভেলে 500 থেকে 1000 কিলো ক্যালোরি কম কিন্তু গ্রহণ করতে হবে, এবং এটাকে মোটামুটি নিরাপদ আর নির্ভরযোগ্য পদ্ধতি বলা হয়। আর একটা পদ্ধতি রয়েছে ওয়েট মেনটেনেন্স ডায়েট। ওয়েট মেনটেনেন্স ডায়েট ওয়েট মেনটেনেন্স ডায়েট এই ডায়েটের ক্ষেত্রে কি বিষয়টা হয়? এদের ক্ষেত্রে 1500 থেকে 1800 কিলো ক্যালোরির কিন্তু একটা ডায়েট চার্ট প্রিপারেশন করা হয়। এবং এটা মূলত আম, মানে মেন এর বিষয়টা থাকে যে যাদের রিডিউসিং ডায়েট দিয়ে ওজন কমানো হলো এবং সঠিকভাবে সেটা হয়েছে, এবং করার পর সেটাকে মেনটেন করার জন্য এই ওয়েট মেনটেনেন্স ডায়েটটা কিন্তু প্রোভাইড করা হয়। ওকে, এবার যদি আমরা দেখি যে এক ধরনের ডায়েট খুব পপুলার থাকে যারা ওয়েট কমানোর বিষয়টা করতে চান, সেটা হচ্ছে ফ্যাট ডায়েট বা ক্র্যাশ ডায়েট। এই ফ্যাট বা ক্র্যাশ ডায়েটটা কি? এটা হচ্ছে যেরকম ক্র্যাশ কোর্স থাকে, খুব কুইকলি রিভিশন আমরা যেটাকে বলে থাকি, যেরকম আমরা এসএলএসটি তেও দেখেছিলাম, আমি একটা লঞ্চ করেছিলাম। তো ক্র্যাশ ডায়েট, এক্ষেত্রে ক্র্যাশ ডায়েট হচ্ছে যে খুব অল্প সময় আহ, জিনিসটাকে আমি আয়ত্ত করব। মানে খুব অল্প সময় একটা নির্দিষ্ট ডায়েট গ্রহণ করে আমার যে ওয়েটটা রয়েছে সেটাকে আমি মেনটেন করার চেষ্টা করব, কমানোর চেষ্টা করব। ওকে, এবার এছাড়াও আরো কিছু ডায়েট দেখতে পাওয়া যায়। সেই ডায়েটটা যেরকম রয়েছে অ্যাটকিন্স ডায়েট। ঠিক আছে, অ্যাটকিন্স ডায়েট। তারপর হচ্ছে জেনারেল মোটরস ডায়েট। ওকে, কিটো ডায়েট। এগুলো সৌজন্য বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন এআই রিলেটেড ওয়েবসাইট। তার সাথে সাথে কিটো ডায়েট যেরকম বললাম, ইন্টারমিটেন্ট ফাস্টিং। তারপর হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট। ঠিক আছে, তো এই এই কিছু রয়েছে এই বিষয়গুলো। আচ্ছা, নেক্সট যদি আমি দেখি, কিছু হার্ট ডিজিজের দিকে খেয়াল রাখবো। হার্ট ডিজিজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে হৃৎপিণ্ড এবং তার অ্যাসোসিয়েট রক্তবাহ সম্পর্কিত রোগকে আমরা কি বলে থাকি? কার্ডিও ভাস্কুলার ডিজিজ। ঠিক আছে, কার্ডিও ভাস্কুলার ডিজিজ। এবং এই কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে কি দেখতে পাই? এটাকে করোনারি হার্ট ডিজিজও বলা হয়। এক্ষেত্রে মূলত কি হয় যে হৃদধমনী রয়েছে, সেই হৃদধমনীর যে অন্তর্গাত্র, সেটা কি হয়? ন্যারো হয়ে যায়।
সেটা ন্যারো হয়ে যায়, ঠিক আছে? এবং সেই কারণে যে রক্ত সংবহন সেটা বাধা পায়। ওকে, এবং কি তৈরি করে? ব্লকেজ তৈরি করে, ব্লকেজ তৈরি করে। সেই কারণে যে ফ্যাট, যে কোলেস্টেরল, এগুলো কি হচ্ছে? ওখানেই জমে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে কিন্তু এই অবস্থাটা ক্রিয়েট হয়। এবার হার্ট ডিজিজ তো একদিনে তৈরি হয় না, তার কিছু উপসর্গ আমরা দেখতে পাই। যেরকম প্রথম রয়েছে অ্যানজিনা। অ্যানজিনা বা অ্যানজিনা পেক্টোরিস। অ্যানজিনা পেক্টোরিস এটা কি? এটা হচ্ছে এক্সেসিভ পরিমাণে বুকে একটা টান টান ভাব লাগে বা ব্যথা অনুভূত হয়, ঠিক আছে? এক্সেসিভ পরিমাণে বুকে একটা ব্যথা অনুভূত হয়। ওকে, আর একটা যদি আমরা দেখি, মায়োকার্ডিয়াল ইনফাকশন। মায়োকার্ডিয়াল ইনফাকশন অর্থাৎ কি? ইনফাক্ট মানে কি? ইনফার্ক্ট মানে হচ্ছে ডেথ, ঠিক আছে? অর্থাৎ মৃত্যু। তার মানে যে মায়ো মানে মাসল, কার্ডিয়ালের ক্ষেত্রে কার্ডিয়াল, ঠিক আছে? তাহলে মায়োকার্ডিয়াক যে মাসেলস গুলো রয়েছে তার ডেথ হতে পারে, ঠিক আছে? এবং কি কারণে হবে সেটা? ল্যাক অফ অক্সিজেন, পরিবহন হচ্ছে না, তারপর নিউট্রিয়েন্ট যাচ্ছে না, এই সমস্ত কারণে কিন্তু হতে পারে। আর একটা অবস্থাও ক্রিয়েট হয়, সেটার নাম হচ্ছে ইস্কিমিয়া। সেটার নাম হচ্ছে ইস্কিমিয়া। এটা কি? যে বডির কোনো অংশে যদি রক্ত সরবরাহ থেমে যায়, কোনো অংশে যদি রক্ত রক্ত সরবরাহ যদি থেমে যায়, তখন এই অবস্থাটা কিন্তু ক্রিয়েট হয় এবং এখান থেকে তৈরি হওয়া সমস্যাকে ইসকিমিক হার্ট ডিজিজ কিন্তু বলা হয়। আর একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস কি? এটা হচ্ছে যে হৃদধমনী যেটা রয়েছে তার আশেপাশের যে মাংসপেশি, সেই মাংসপেশি হার্ড হয়ে যাওয়া, ঠিক আছে? এবং সেই কারণে কি তৈরি হয়? প্লেক, প্লেক তৈরি হয়ে যায়, ঠিক আছে? বা যেটাকে বলা হয় থ্রম্বাস, এটা তৈরি হয়ে যায়। ওকে, এবার করোনারি থ্রম্বোসিস। করোনারি থ্রম্বোসিস যেটাকে কি বলা হয়? হার্ট অ্যাটাক, ঠিক আছে? হার্ট অ্যাটাক, এক্ষেত্রে কি হয়? ব্লাড ক্লট করে যায়, ব্লাড ক্লট করে যায় এবং সেই জিনিসটাই যদি ব্রেনে হয় তাহলে সেটা কি হয়ে যাবে? ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে কি হয়? মস্তিষ্কের যে সেল, সেই সেল ডেথ হয়ে যায়, ঠিক আছে? এবং এর মূল কারণই হচ্ছে কেউ যদি হাই ব্লাড প্রেশার থাকে কারোর, বা কারোর যদি ধূমপান কেউ করে থাকে, অত্যাধিক স্থূলতা ইত্যাদি জিনিসগুলো কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার করোনারি হার্ট ডিজিজ এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে যে মূল কারণগুলো রয়েছে, সেই মূল কারণের কিছু ভাগ রয়েছে। কি ভাগ? একটা হচ্ছে নন মডিফায়েবল, আর একটা হচ্ছে মডিফায়েবল। মডিফায়েবল মানে কি? এগুলোকে ঠিক করা যায়, নন মডিফায়েবলকে ঠিক করা যায় না। যেরকম একটা হচ্ছে এজ, তারপর হচ্ছে জেনেটিক্স, তারপর হচ্ছে সেক্স বা মেল ফিমেলের একটা বিষয় থাকে। মডিফায়েবলের মধ্যে হচ্ছে হাই কোলেস্টেরল ডায়েট, হাই কোলেস্টেরল ডায়েট, তার সাথে সাথে হচ্ছে স্মোকিং, কেউ যদি চায় সে স্মোকিং ছেড়ে দিতে পারে, ঠিক আছে? এছাড়া লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তাহলে এই যে হার্ট ডিজিজ পেশেন্ট রয়েছে এদের ক্ষেত্রে যদি আমি ডায়েট প্রিপারেশন করতে যাই, তাহলে আমাকে কি ধরনের ডায়েট দিতে হবে? অবশ্যই লো ক্যালোরি,
তার সাথে সাথে রেস্ট্রিক্টেড ফ্যাট, ওকে, বিশেষ করে তার মধ্যে যে স্যাচুরেটেড ফ্যাট সেটা কম থাকবে, ট্রান্স ফ্যাট কম থাকবে, কম কোলেস্টেরল থাকবে, কিন্তু হ্যাঁ হাই পুফা থাকবে। ঠিক আছে, হাই পুফা থাকবে। এবার এই পুফা মুফা ফ্যাট ইত্যাদি বিষয়ে আমি আর দ্বিতীয়বার বলছি না, কারণ এগুলো অলরেডি ডিসকাস আছে। এটার যদি আরো ডিসকাশন চাই কার্বোহাইড্রেট ফ্যাটের বেসিক জিনিসে, তাহলে আপনারা কিন্তু ক্লাস 11-এর যে ক্লাসগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি করতে পারেন। ঠিক আছে, ওখানে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি, প্লেলিস্ট তৈরি করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। এবার এখানে ওমেগা 6 আর ওমেগা 3 এর একটা রেশিও যদি দেখা যায় তাহলে কত দিতে হবে। ওমেগা 6টা 4 থেকে 10, আর ওমেগা 3টা 1, এইরকম। এছাড়া আরো যদি ডায়েটের মধ্যে মেনশন করা হয়, হাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে, ঠিক আছে, হাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে, হাই ফাইবার থাকবে, এডিকুয়েট প্রোটিন থাকবে, খনিজ এবং ভিটামিন থাকবে। তাহলে পুফা মুফার কি রেশিও থাকবে, পুফা আর এসএফ এর কি রেশিও থাকবে, 0.8:1.0। ঠিক আছে, এইটা কিন্তু একটা রেশিও থাকবে। এখানে আরেকটা জিনিস বলা, লিপিড অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, তারা 2024-এ একটা নির্দেশিকা দিয়েছে এলডিএল এর। কি নির্দেশিকা? সেটা হচ্ছে << 70 mg/dl। ওকে। আর ইন্ডিয়ান হার্ট অ্যাসোসিয়েশন, এদের নির্দেশিকা কি? এদের নির্দেশিকা হচ্ছে 100 থেকে 129 কত হবে এলডিএল। ওকে। এবং সেটা হচ্ছে অনুকূল, মানে অপটিমাম, এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু যদি 130 থেকে 159 হয়ে যায় তাহলে একটু ভয়ের, আর যদি সেটা 160-এর উপরে উঠে যায় তাহলে আরো ভয়ের। ওকে। আর বলছে যে প্লাজমা কোলেস্টেরল যেটা রয়েছে, সেই প্লাজমা কোলেস্টেরলের স্বাভাবিক মান কত বলছে, যদি 200 মিলিগ্রামের নিচে থাকে খুব ভালো কথা। ঠিক আছে, আর এক্সেস লেভেল যদি বলা হয় তাহলে সেটা 200 থেকে 229, এবং যদি সেটা 240-এর উপরে হয়ে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে এবং ডায়েটের একটা মডিফিকেশন প্রয়োজন। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে আমরা মেনে চলবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো ছিল। ফাইনালি রিভিশনটা কমপ্লিট করা হলো। ইটস আ ভেরি, কি বলবো, শর্ট টাইমিং। তার মধ্যে আমি চেষ্টা করেছিলাম যে আজকের মধ্যে সমস্ত ইউনিট কমপ্লিট করে দেব, কারণ আম, তাহলে আপনারা 1 সপ্তাহ রিল্যাক্স করার টাইম পাবেন। বাকি আগামীকাল একটা মক টেস্ট নেওয়া হবে, দ্যাট ইজ কমপ্লিটলি বেসড অন পিওয়াইকিউ 2016 এবং মাদ্রাসা সার্ভিস কমিশন। আশা করছি অ্যাটেন্ড করবেন, এবং আপনারা অনেক পড়েছেন, অ্যান্ড দে আর ইউ আর অলরেডি, মানে এই বিষয়ে আপনাদের নলেজ রয়েছে, তো এই 1 সপ্তাহটা রিল্যাক্স করুন। দ্যাটস ইট। ওকে। বাকি কোনো ডাউট হলে এনি টাইম আমি অ্যাভেলেবল রয়েছি, আমাকে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করবো সেটা আনসার দেওয়ার। থ্যাংক ইউ।